সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে কুয়েতের কাছাকাছি সীমান্তে ইরান ট্যাঙ্ক, সাজোয়াজান এই ধরনের অনেক কিছু পাঠিয়েছে। অনেকে আশঙ্কা করছেন বা খবর ছড়িয়েছে এইভাবে যে ইরান কুয়েতের ভেতরে স্থল অভিযান চালাতে পারে। আসলে ব্যাপারটা কি সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করছি। এরপরে মার্কিন সামরিক ঘাঁটিগুলো একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। একজন পশ্চিমা বিশ্লেষক তিনি বলছেন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী এখন প্রকৃতপক্ষে বিপর্যয়ের মুখে, এমন খবর পাওয়া যাচ্ছে। একজন পশ্চিমা বিশ্লেষক বলেছেন মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি ব্যবহার করে এখন আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম অবস্থা আর নেই। এপাশে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে আমেরিকার যে বহু সংখ্যক সেনা হতাহত হয়েছে এই ব্যাপারে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে আজকে কংগ্রেসে জবাবদিহি করতে হবে, জেরার মুখে পড়তে হবে। পরিস্থিতি অনেক জটিল। এদিকে ইরাকের অভ্যন্তরে উত্তরাঞ্চলে একটা গোপন ঘাঁটি ধ্বংস করেছে, মার্কিন গোপন ঘাঁটি ধ্বংস করেছে ইরান। ইরাকের উত্তরাঞ্চলে একটা তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন বন্ধ করেছে কানাডা। মধ্যপ্রাচ্যের যে সার্বিক সিচুয়েশন এবং হরমুজ প্রণালী আর বাবাল মানদেব প্রণালীতে ইয়েমেনিদের অবরোধ, সমস্ত সবকিছু মিলে নতুন করে তেলের দাম কিন্তু আবার বেড়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $90.85, অর্থাৎ $90.85। এই দাম গত এক মাসের ভেতরে সর্বোচ্চ, অর্থাৎ প্রতি ব্যারেল তেলের দাম অন্তত $20 বেড়ে গেল। এই যে যুদ্ধবিরতি হয়েছিল গত 17 এপ্রিল, তারপরে এই এক মাসের ভেতরে আবার প্রতি ব্যারেল তেলের দাম এখন $20 বেড়ে গেল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যে তেল সেটার দাম বর্তমানে অর্থাৎ আজকে বেড়ে $83.85, অর্থাৎ প্রতি ব্যারেল তেল কিনতে $83.85 খরচ করতে হচ্ছে। মার্কিন CNN টেলিভিশনের যে ওয়েবসাইট তাতে একটি বিশ্লেষণ দেয়া হয়েছে। সেই বিশ্লেষণে বলা হচ্ছে এই যুদ্ধে মারাত্মকভাবে দুটো জিনিস ভেঙে পড়েছে। সেই দুটো জিনিস হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ওই বিশ্লেষণে আরো কিছু কথা বলা হয়েছে, আমি আশা করি আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনায় তুলে ধরব। এবার সে ইরান দাবি করেছে জর্ডানের আল রুকবান ঘাঁটিতে ইরানি সেনারা হামলা চালিয়েছে এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে। সুপ্রিয় দর্শক, মূল এই বিষয়গুলো এখন আলোচনায় থাকবে। এর সাথে প্রসঙ্গক্রমে আরো কিছু বিষয় চলে আসবে। আশা করি এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের সমর্থন আমাদের চলার পথকে সহজ করবে। আপনাদের জন্য এই ধরনের আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে বিশেষভাবে উৎসাহিত করবে আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের সমর্থন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে ইরানের সামরিক বাহিনী কুয়েত এবং ইরানের সীমান্তবর্তী এলাকায় সাজোয়াজান T-72 ট্যাঙ্ক আরো অর্থাৎ স্থলযুদ্ধে যে সমস্ত সামরিক সরঞ্জাম প্রয়োজন হয় তার অনেক কিছু পাঠিয়েছে, মোতায়েন করেছে। আমরা সবাই জানি হয়তো যে কুয়েতের সাথে ইরানের কিন্তু সরাসরি সীমানা নেই, কিন্তু একেবারে ইরাকের দক্ষিণ পূর্ব অঞ্চল, এই অঞ্চলের সাথে ইরানের যে সীমান্ত সেখান থেকে একটু সামনে গেলেই কুয়েত, খুব বেশি দূরবর্তী জায়গা নয়, দূরবর্তী স্থান নয়। সেক্ষেত্রে এই খবর বেরিয়েছে যে ইরান কুয়েতে স্থল অভিযান চালাতে যাচ্ছে। আবার ঘটনাটা যদি তেমন না হয়, অর্থাৎ এখানে এক ধরনের বাধা আছে। ইরাক তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই ইরাকের ভিতর দিয়ে যদি কুয়েতে অভিযান চালাতে হয় তাহলে ইরাকের অনুমতি লাগবে। ইরাক এই মুহূর্তে অনুমতি দেবে কিনা সেটা একটা প্রশ্ন। পাশাপাশি যদি ইরাকের ভেতর দিয়ে ইরান ধরুন কাউকে কোনো কিছু না বলে কুয়েতের ভেতরে স্থল অভিযান চালালো, তাহলে ইরাক কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কি করবে সেটা একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, খবর আসছে, খবর প্রচার হচ্ছে
যে আমেরিকা ইরানে স্থল অভিযান চালানোর জন্য মূলত ইরানের যে দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। এবং নতুন করে খবর আসছে কি, যে অনেক বিমান আমেরিকা মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে এবং এই সমস্ত বিমান জর্দান বা ইসরায়েলে রাখা হচ্ছে ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে হামলা চালাবে বলে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে ইরানকে মূল্য দিতে হবে, মার্কিন সেনা হত্যার মূল্য দিতে হবে, অনেক বেশি মূল্য দিতে হবে। তো এই সমস্ত সব জায়গা থেকে দেখা যায় যে কুয়েত থেকে বা দক্ষিণ অঞ্চল থেকে, ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যদি আমেরিকা স্থল অভিযান শুরু করে, তাহলে হয়তো ফ্রন্ট লাইনে সেই যুদ্ধ মোকাবেলার জন্য ইরান আগেভাগেই তার সামরিক সরঞ্জাম রসদ সব পাঠিয়ে দিল। হয়তোবা ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে যে আমেরিকা কুয়েত থেকেই ইরাকের ভেতর দিয়ে অভিযান শুরু করতে পারে। সেক্ষেত্রে ইরান আগেভাগে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রাখলো। তার মানে এই সামরিক সরঞ্জাম এবং সেনা মোতায়েন স্থল অভিযানের জন্য বা স্থল অভিযান ঠেকানোর জন্য যেটাই হোক, ইরান যে মোতায়েন করলো, এর মধ্য দিয়ে অনেকগুলো চাপ সৃষ্টি হবে। প্রথম চাপ সৃষ্টি হবে মার্কিন সেনাদের উপরে, দ্বিতীয় চাপ সৃষ্টি হবে ইরাকের উপরে, তৃতীয় চাপ সৃষ্টি হবে কুয়েতের সরকার এবং জনগণের উপরে। এই ঘটনাটা অনেকগুলো প্রভাব ফেলবে, অর্থাৎ ইরানের এই যে সামরিক বাহিনী পাঠানো কুয়েত ইরাক সীমান্তে, এটার প্রভাব অনেক ক্ষেত্রে অনেকভাবে পড়বে। শুধু তাই না, ইরাকে বিরাট একটা সংখ্যা ইরানপন্থী বিপ্লবী বাহিনী আছে, বিপ্লবী বা প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী আছে। এমন কথা আজকাল শোনা যাচ্ছে যে ইরাকের এই প্রতিরোধকামী যোদ্ধারাও কুয়েতের ভেতরে অভিযান চালাতে পারে মার্কিন সেনাদের বিরুদ্ধে। একটা বিষয় খেয়াল করবেন, গত কিছুদিন ধরে ইরান কিন্তু ব্যাপকভাবে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এবং বলা হচ্ছে, রিক সানচেজ, বললাম যে একজন পশ্চিমা বিশ্লেষক, তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর এখন এইরকম অবস্থায় নেই যে যা দিয়ে ইরানের বিরুদ্ধে তারা হামলা চালাবে। লঞ্চ প্যাড হিসেবে এই ঘাঁটিগুলোকে ব্যবহার করার কোনো উপায় নেই। এই সমস্ত ঘাঁটিতে মার্কিন যে সমস্ত সেনা আছে তারা ভীষণ নিরাপত্তাহীনতা এবং অনেক জায়গায় ঘাঁটি অ্যাবান্ডন অর্থাৎ বাতিল ঘোষণা ছেড়ে দিয়েছে, পরিত্যক্ত ঘোষণা করেছে, এমন অবস্থা। গত কয়েকদিন ধরে ইরান কুয়েতের উপর ব্যাপক হামলা চালিয়েছে। বিশেষ করে গত রাতে তো ইরানি সামরিক বাহিনী IRGC তারা মার্কিন সেনাদের জন্য ব্ল্যাক নাইট ঘোষণা করেছে। সেক্ষেত্রে এত বেশি হামলা চালিয়েছে এবং এখানে রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, তারপরে জ্যামিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে লজিস্টিক হাব। কুয়েত কিন্তু লজিস্টিক্স হাব, এখান থেকে রসদ, সেনাদের বহু কিছু সাপ্লাই এখান থেকে দেয়া হয়। সেই কুয়েতের উপর যখন এইরকম হামলা চালিয়েছে, তার মানে এখন ইরান একদম গ্রাউন্ড তৈরি করে ফেলেছে। মেবি কুয়েতের উপর ইরান স্থল অভিযান চালাতে পারে, অথবা ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা শুরু করতে পারে মার্কিন বিরোধী অভিযান। তার মানে পরিস্থিতি দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা থাকতে পারবে কিনা, মার্কিন সামরিক ঘাঁটিগুলো থাকবে কিনা, মার্কিন সেনারা মোতায়েন এখানে থাকবে কিনা, সেই প্রশ্নেরই মীমাংসা হতে যাচ্ছে মনে হচ্ছে যা। এদিকে ইরাকের গভীর অভ্যন্তরে উত্তর পশ্চিম এলাকায় একটা গোপন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান এবং ঘাঁটিটা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে, ক্ষতি করেছে। আর আমরা তো ইরাকের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা যেটা এরবিল, সুলাইমানিয়া, এই সমস্ত এলাকায় কুর্দি ঘাঁটি, মার্কিন অবস্থান, এই সমস্ত জায়গায় গত কয়েকদিন ধরে ইরান সেখানেও বড় রকমের হামলা চালিয়েছে দফায় দফায়। তার মানে মোটামুটিভাবে আমরা যা দেখছি তাতে একদম ইরাকের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সিরিয়া, কুয়েত, জর্ডান, এপাশে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, এ পুরো এলাকা একেবারে মার্কিন সামরিক বাহিনীর জন্য অনিরাপত্ত করে তুললই। মার্কিন ঘাঁটিগুলোকে একদম তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে ইরান একেবারে চূড়ান্তভাবে আমেরিকার বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছে। হতে পারে দেশে দেশে স্থল অভিযান শুরু করবে। যদি তাই হয় তাহলে এই প্রশ্নের অবশ্যই এখানেই মীমাংসা হবে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন সেনা এগুলো থাকবে কিনা। ইরান কিন্তু গতকাল বলেছে যে এই অঞ্চল আমেরিকার না, অতএব এই অঞ্চলে আমেরিকার সেনারা থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই অঞ্চল মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। ইরাকের অবস্থা আসলে যথেষ্টই জটিল। ইরান সেখানে ব্যাপকভাবে দফায় দফায় হামলা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে
ইরাকের উত্তর অঞ্চল থেকে, কুর্দি অঞ্চল থেকে সম্ভবত, ওই অঞ্চলের তেল বেশি, কিন্তু ওই অঞ্চল থেকে কানাডা একটি তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা করেছে। তার মানে তেলের বাজারে, তেলের সাপ্লাইয়ে নতুন করে আর এক রকমের চাপ সৃষ্টি হলো। এর চেয়েও বড় কথা হচ্ছে, তেল তুললেও অনেক ক্ষেত্রেই তেল সরবরাহ করা যাচ্ছে না, আন্তর্জাতিক বাজারে পাঠানো যাচ্ছে না। হরমুজ পণ্যের সংকট, এপাশে নতুন করে ইয়েমেনের হুতি আন্দোলনের যোদ্ধারা বা হুতি সমর্থিত সরকারের সেনাবাহিনী বাব আল মানদেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে, যার প্রেক্ষাপটে সৌদি আরব হরমুজ প্রণালী বাদ দিয়ে বাব আল মানদেব প্রণালী দিয়ে বা লোহিত সাগর দিয়ে যে সমস্ত তেল বিভিন্ন দেশে পাঠাচ্ছিল সেইগুলো এখন বন্ধ হয়ে গেল। তাতে তেলের দাম বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য গতকাল এক ধরনের কৌশলের আশ্রয় নিয়েছিল এবং এই জন্য যুদ্ধবিরতির একটা ফ্লো ছড়িয়ে দেওয়া হয়েছিল যে ইরানের সাথে আমরা আবার আলোচনায় যাচ্ছি, 10 দিনের যুদ্ধবিরতি ইত্যাদি ইত্যাদি। এগুলো পজিটিভ কথা। তো এই পজিটিভ কথা বলার পরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $1 মতো কমে এসেছিল। এখন আবার সেটা বেড়ে নতুন করে এখন গত 1 মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমি আগেই বলেছি, তেলের দাম ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল তেলের দাম হচ্ছে এখন $90.85, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটার দাম হচ্ছে $83.97, অর্থাৎ $83.97, মানে $84 বলাই যায়। এদিকে আমেরিকার এই যে নাজুক অবস্থা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, তাদের ঘাঁটি থাকবে কিনা, মার্কিন সেনা আসলে এখানে থাকতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন যখন তৈরি হয়েছে এবং ইরান যখন একের পর এক হামলা চালাচ্ছে, ইরান তো নতুন করে ঘোষণা করলো যে জর্ডানের রুকবান সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কিছু সেনা হতাহত হয়েছে। এই অবস্থায় মার্কিন প্রশাসন কিন্তু স্বীকার করতে চাচ্ছে না তাদের সেনা কতজন হতাহত হয়েছে। মাত্র 4 জনের কথা বলছে, যে এই কয়েকজন নিহত হয়েছে আর অল্প কয়েকজন আহত হয়েছে, এরকম কথা বলা হচ্ছে। কিন্তু CNN এর একটা রিপোর্টে দেখলাম যে 100 মতো সেনা আহত হয়েছে এই গত কয়েকদিনের যুদ্ধে, গত 9 জুলাই থেকে যুদ্ধে এই পর্যন্ত। তাতে কেন এত সেনা আহত হলো, কি ব্যাপার, যুদ্ধের পরিস্থিতি কি এবং যুদ্ধ কেন পরিচালনা করা হচ্ছে, আর দরকারটা কি, যুদ্ধ কেন বন্ধ করা হবে না, এই সমস্ত নিয়ে প্রচন্ড রকমের জেরার মুখে পড়তে যাচ্ছে আজকেই মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। কংগ্রেসে তাকে তলব করা হয়েছে, তাকে জেরা করবে কংগ্রেসম্যানরা। এই যে আমি আগেই বললাম যে কেন যুদ্ধ নতুন করে শুরু করা হলো, কেন যুদ্ধ বন্ধ করা হবে না, কেন এই যুদ্ধ শুরু করা হয়েছে আগে, এই যুদ্ধের এত ব্যয় হচ্ছে কেন, যদি এরকম সংকট তৈরি হয় তাহলে সমঝোতা হলো, তারপর আবার নতুন করে যুদ্ধ করা হলো কেন, সংকটটা কোথায়, অসুবিধা কোথায়, এবং আমরা পারছি না এখন, আমেরিকা পারছে না এখন ইরানের সাথে। এই সমস্ত অনেক প্রশ্নের জবাব দিতে হবে এবং আজকে মানে একেবারে ভাজা ভাজা হবে পিট হেগসেথ মার্কিন কংগ্রেসে, এটা বোঝা যাচ্ছে, ছেড়ে দেবে না। এবং এখানে ডেমোক্রেটরা অত্যন্ত মারমুখী অবস্থানে চলে গেছে। শুধু তাই না, রিপাবলিকান অনেক কংগ্রেসম্যানও পিট হেগসেথের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যে পরিমাণে আমেরিকা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং সারা বিশ্বে তাদের যে প্রভাব বানচাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা কোটি কোটি ডলার খরচ করেও ফেরত পাওয়া যাবে না। অতএব আমেরিকা এই যে ক্ষতির মুখে পড়লো, এই ক্ষতির পেছনে সবচেয়ে বড় কারণ যারা, ডোনাল্ড ট্রাম্প, পিট হেগসেথ এবং মার্কো রুবিও। কেন তারা এই যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধ চালাচ্ছে, এবং কেন তারা এই যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধ চালাচ্ছে, এবং এই যুদ্ধ তো বেসিক্যালি আমেরিকানরাই বলছে, নেতানিয়াহুর কারণে কি প্রয়োজন এই যুদ্ধ চালানোর। এই সমস্ত কৈফিয়ত আজকে তাকে দিতে হবে, পিট হেগসেথকে দিতে হবে কংগ্রেসম্যানদের কাছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এই পর্যন্ত ইরান যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার অন্তত 18 জন সেনা নিহত হয়েছে। মার্কিন সরকার কিন্তু একথা স্বীকার করতে যাচ্ছে না। আর বাস্তব কথা হচ্ছে, মার্কিন গণমাধ্যমগুলো তো সব স্বীকার করবেও না, কারণ আমেরিকার প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে গেলে এই সমস্ত গণমাধ্যমেরও তো ভবিষ্যৎ নষ্ট হবে। এই জন্য এই সমস্ত গণমাধ্যম পুরোপুরি খবর দেয় না। তারা 18 জনের কথা বলছে, কিন্তু ইরান বলছে অনেক বেশি সেনা নিহত হয়েছে তাদের কাছে, আর আহত তো অনেক। তো সেক্ষেত্রে আমেরিকা সত্যি মধ্যপ্রাচ্যে এই হুমকির মুখে, এই ঝুঁকির মুখে, এই প্রশ্নের মুখে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে আর থাকতে পারবে কিনা। এদিকে আর একটা ছোট্ট খবর দিয়ে আমি এখনকার আলোচনা শেষ করি। গত রাতে বাহরাইনে ইরান যে হামলা চালিয়েছে, তাতে অ্যামাজনের হেডকোয়ার্টারে হামলা হয়েছে। সেই অ্যামাজনের হেডকোয়ার্টারে হামলা হওয়ার গুরুত্বটা কি, মানে কি হয়েছে তাতে? অ্যামাজনের হেডকোয়ার্টারে হামলা হওয়ার মধ্য দিয়ে যা ঘটেছে সেটা হচ্ছে
অ্যামাজনের ডেটা স্টেশনে হামলা হওয়ার কারণে পারস্য উপসাগরীয় দেশগুলোর যে টেলিকম নেটওয়ার্ক এই ডেটা সেন্টারের মাধ্যমে পরিচালিত হয়। ডেইলি ক্লাউড ডেটা এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যাংকিং নেটওয়ার্ক এই অ্যামাজন সেন্টার। ফলে এখানে হামলা হওয়া মানে মধ্যপ্রাচ্যের অনেক কিছু ওলটপালট হয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি, আলোচনা শেষ করব। তবে শেষের আগে একটু বিশ্লেষণ করি এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এই অবস্থা যে এখন সম্ভবত তাদেরকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে। তারা যতই চেষ্টা করুক সম্ভবত ইরানের সাথে মনে হয় আর খুব সুবিধা করতে পারবে না যুদ্ধে। যদি তাই না হয় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোও কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে উঠছে। আমেরিকার জনগণও নতুন করে তেলের দাম বেড়েছে, পণ্যের দাম বাড়বে, সব কিছু মিলে আমেরিকা আসলে সংকটে। এবং এই সংকটে পড়েই একবার যুদ্ধবিরতির কথা বলছে, আবার বলছে চুক্তির জন্য পাগল আমেরিকা, আবার বলছে ইরানকে চড়া মূল্য দিতে হবে, আবার নতুন করে বিমান আনছে, সেনা আনছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সব কিছু মিলে আমরা যা বুঝতে পারছি, আমার কাছে যা মনে হচ্ছে, তাতে এই যুদ্ধের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ একদমই বদলে যাওয়ার দ্বার প্রান্ত। মার্কিন গণমাধ্যমগুলো তো বলছে যে ইরান এবং আমেরিকা চূড়ান্ত যুদ্ধের দ্বার প্রান্তে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের টোটাল সিচুয়েশন একেবারে বদলে যাওয়ার দ্বার প্রান্তে, ভীষণভাবে বদলে যাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? পরিস্থিতি যা, তাতে কি মনে হচ্ছে যে আমেরিকা এই অঞ্চলে তার ঘাঁটিগুলো ধরে রাখতে পারবে, নাকি মনে হচ্ছে যে আসলে মধ্যপ্রাচ্যের সমস্ত সমীকরণ বদলে যাচ্ছে এবং মার্কিন সেনারা সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে বাধ্য হবে? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে